নমস্কার। শুরু করছি পঞ্চতন্ত্র সিরিজের নতুন এপিসোড। আজকের এপিসোডে আমরা শুনবো যে আগের দিন সেই তৃতীয় বন্ধু, যে বন্ধুটি সোনা পেয়েছিল আর কি, সে চতুর্থ বন্ধুকে যে গল্পটা বলতে শুরু করেছে সেইটা। তো আজকের গল্পটা কি না, একটা গ্রামে এক তাঁতি ছিল। সেই তাঁতি সারাদিন পরিশ্রম করে তাঁত বুনতো এবং সেই তাঁতের যা কাপড় টাপড় বুনতো সেগুলো বিক্রি করে ওর সংসার চলতো। তো সে তাঁতির তেমন যে খুব একটা আয় হতো তেমন না। তো একদিন কি হলো, সেই তাঁতটা হঠাৎ, তাঁত বুনছে এরকম সময় তাঁতটা হঠাৎ কিভাবে ভেঙে গেল। ভেঙে যেতে ওর তো একটাই তাঁত সম্বল, সেটাও ভেঙে গেল। এবার রুটি রুজি কি করে জোগাড় করবে? তা ও তখন ভাবলো যে আমি বরং ওই একটা কুড়ুল নিয়ে বনে যাই, সেখানে গিয়ে একটা, ও তো অনেক বড় বড় গাছ টাছ আছে, সেখান থেকে কাঠ কেটে আনবো, একটা নতুন তাঁত বানিয়ে নেবো। এই ভেবে সে বনে চলে গেল। এবার বনে গিয়ে চারিদিকে ঘুরতে ঘুরতে দেখছে যে একটা বেশ বড় শাল গাছ আছে, পুরনো শাল গাছ, সেটার কাঠটা বেশ ভালো। তা সেটা থেকে তাঁত বানাবে ভেবে ও ওই শাল গাছটাকে যে কাটতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কেউ একটা বলছে যে এই গাছটা কেটো না তাঁতি, এই গাছটা কেটো না। ও চারিদিক তাকিয়ে দেখছে যে কে, চারপাশে তো কেউ নেই, তাহলে কথাটা কে বলছে। ও জিজ্ঞেস করলো যে কে কথা বলছো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন আবার আড়াল থেকেই সেই গলাটাই উত্তর দিচ্ছে যে আমি হলাম যক্ষ, এই শাল গাছেই আমি থাকি। তুমি যদি এই গাছটা কেটে ফেলো তাহলে তো আমার থাকার আর জায়গা থাকে না। তুমি বরং অন্য কোনো গাছ কেটে তোমার তাঁত তৈরি করো। আর আমি তোমাকে বরং, তুমি এই গাছটা না কাটলে আমি তোমাকে একটা বর দেবো, তুমি কি বর চাও বলো। তখন তাঁতি ভাবলো যে বর পাওয়া যাচ্ছে সেটা একটা বিরাট ব্যাপার। বলো আচ্ছা ঠিক আছে, আমি একটু বউকে জিজ্ঞেস করে আসি। এই বলে সে ছুটতে ছুটতে নিজের বাড়ির দিকে মানে ছুটে যেতে লাগলো। বন পেরিয়ে যখন গ্রামের সীমানায় এসছে, তখন গ্রামের নাপিতের সঙ্গে সেই তাঁতির দেখা হলো। নাপিত জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি এরকম ভাবে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? বলে যে আমি একটু বাড়ি যাচ্ছি, এই দেখো না, বলে ও সমস্ত ঘটনা বলেছে। যক্ষের সঙ্গে দেখা হয়েছে, বর দেবে বলেছে, কি বর চাই তো ভেবে পাচ্ছি না, একটু ওই জন্য বউকে জিজ্ঞেস করতে যাচ্ছি। তখন নাপিত বলছে দেখো, তুমি এত ভাবছো কেন? তুমি রাজা হবার বর চাও, তুমি রাজা হবে, আর রাজা হলে আমাকে মন্ত্রী করবে। আমরা দুজন, দুই বন্ধু রাজা আর মন্ত্রী হয়ে দেখবে তখন কি ভালোভাবে রাজ্যটাকে মানে পরিচালনা করি। এত ভাবার কি আছে? বলে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা বলেছো, এরকম কথা তো আমার মাথায় আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি একবার বউকে জিজ্ঞেস করে আসি। বলে ও ছুটতে ছুটতে মানে এক ছুটে একদম বাড়ি চলে গেছে। গিয়ে বউকে, ওর বউ বলছে বাবা তুমি এত হাঁপাতে হাঁপাতে ফিরে এলে, কি ব্যাপার? তখন বলছে শোনো, এই এই ব্যাপার, এরকম আমি যক্ষের কাছ থেকে একটা বর পাবো, তো আমাকে নাপিত ভাই বলেছে যে এরকম রাজা হওয়ার বর চাই, সমস্ত ঘটনা বললো। সেই শুনে ওর বউ বলছে যে দেখো, ওসব নাপিত ভাই তোমাকে কিন্তু ভালো বুদ্ধি দেয়নি। তার কারণ হচ্ছে রাজা হওয়ার অনেক ঝক্কি আছে, সেই সব ঝক্কি কে সামলাবে? তখন নাপিত বলছে, তাঁতি বলছে যে কেন, আমি রাজা হব, তুই রানী হবি, ও মন্ত্রী হবে, এবার ঝক্কির কি আছে? তখন তাঁতির বউ বলছে তুমি সত্যিই খুব বোকা। এই যে রামচন্দ্র রাজা হতে গিয়ে তার 14 বছরের নির্বাসন হয়ে গেল, 14 বছরের বনবাস হয়ে গেল, পাণ্ডবদের নির্বাসন হয়ে গেল। তারপর রাবণও তো রাজা ছিল, তার কি দুর্গতি হয়েছিল, হ্যাঁ, তারপর নল রাজার রাজ্য নাশ হয়ে গিয়েছিল। কত তাদের হ্যাপা সামলাতে হয়েছে বলতো, এইসব কি সামলানো আমাদের কাজ? ওইসব তুমি চেও না। তখন তাঁতিও ভাবছে তাই তো, রাজা হওয়ার সত্যি অনেক ঝামেলা আছে, তাহলে কি চাওয়া যায়? তোর সত্যি খুব বুদ্ধি বউ, তুই মানে বুদ্ধি করে কথাটা বললি, নালে আমি তো রাজা হওয়ার পর চেয়েই ফেলেছিলাম। তো প্রশংসা শুনে তো মানে একদম নাপিতের এই তাঁতির বউয়ের বুদ্ধি আরো খুলে গেল। সে বলছে তখন যে শোনো, ওইসব রাজা টাজা নয়, তুমি বরং বলবে দেখো আমরা তো তাঁতি, তুমি তাঁত বুনেই তো সংসার চালাও, তা দুটো হাতে একটা মানুষ কত তাঁত বুনতে পারে? হ্যাঁ, তা তুমি বরং একটা কাজ করো, ওই যক্ষকে বলবে যে তোমাকে 4টে হাত আর দুটো মাথা দিতে। হ্যাঁ, তাই দুটো মাথায় তুমি ভালো করে চিন্তা করতে পারবে, আর 4টে হাত দিয়ে অনেক তাঁত বুনতে পারবে সারাদিন ধরে। তুমি সেটাই চাও, ওতেই আমাদের উপকার হবে। তাঁতি খুব খুশি যে তুই ভীষণ ভালো বুদ্ধি দিয়েছিস বউ, তোর মতন বুদ্ধি আর হয় না, বলে সে এবার আবার ছুটতে ছুটতে গেছে সেই যক্ষের কাছে, গিয়ে বর চেয়েছে। যক্ষের বরে ওর দুটো মাথা হয়েছে, 4টে হাতও হয়েছে। এবার সেইভাবে সে খুব খুশি হয়ে যখন বাড়ি ফিরছে, গ্রামের সীমানা পেরিয়ে ঢুকেছে, তখন গ্রামের ছেলেরা, সব ছোট ছোট ছেলেগুলো খেলাধুলো করছিল বিকেলের দিকে। তো তারা তখন দেখে রাক্ষস 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 বলে চেঁচাতে চেঁচাতে যে যার বাড়িতে ছুটে পালিয়ে গেছে। বাড়ির লোকেরা সব ছুটে বেরিয়ে এসে যে কি ব্যাপার, রাক্ষস রাক্ষস বলে বাচ্চাগুলো চেঁচাচ্ছে কেন? বেরিয়ে তো দেখছে ওই রকম 2 মাথা 4 হাতওয়ালা তাকিয়ে আসছে। ওরা তো সত্যিই ভেবেছে সত্যি এটা তো অস্বাভাবিক কিছু একটা। ওরা সব লাঠি সোটা নিয়ে এসে এমন পেটান পিটিয়েছে যে তাঁতি ওখানেই একদম
সঙ্গে সঙ্গে মারা গেছে। তো এই গল্পটা বলে সেই যে বন্ধুটি সোনা পেয়েছিল, মানে তৃতীয় বন্ধু, সে ওই চক্রধারী বন্ধুকে বলল যে তাহলে বুঝতে পারলে তো যে নাপিতের কথা শুনলে তাঁতির কিন্তু ভালো হতো, নাপিতের কথা শুনলো না বলে ওর এই দুর্গতি হলো। তা তুমি যেমন বলছো যে সব যা দুর্গতি সব দৈবের বশেই হয়, সেটা কিন্তু সবসময় ঠিক নয়, নিজের বুদ্ধি একটু খাটাতে হয়। তো সেই তোমাকে আর একটা গল্প বলি, শোনো, একটা পাখির কিরকম অবস্থা হয়েছিল সেটা শোনো। বলে ওই তৃতীয় বন্ধু আবার আর একটা গল্প বলছে। কিরকম গল্প? হ্যাঁ, এবার যখন বলেছে আর একটা গল্প শোনো, তখন এই বন্ধু বলছে, চক্রধারী বন্ধু বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি আর একটা গল্প বলো, আমারও তাহলে খুব ভালো হয়। এই তুমি তো একটু পরে চলেই যাবে, যতক্ষণ তুমি থাকো ততক্ষণই আমার ভালো। হ্যাঁ, একটু তো তাও তোমার সঙ্গে কথা বলতে পারছি, বলো তুমি গল্পটা বলো। তাও বলছে যে একটা সমুদ্রের ধারে ভারণ্ড নামে একটা পাখি থাকতো। সেই ভারণ্ড পাখি দুটো মাথা ছিল। হ্যাঁ, তা পাখিটা ভীষণ সুন্দর দেখতে, মানে ওইরকম সুন্দর পাখি আর চট করে দেখা যায় না। সে সারাদিন সমুদ্রের ধারে চড়ে বেড়াতো, সমুদ্রের জলে যে সমস্ত ফলমূল ভেসে টেসে আসতো সেই সব সে খেত। তো একদিন ওই রকম ভারণ্ড পাখি সমুদ্রের ধারে চড়ে বেড়াচ্ছে, এমন সময় একটা খুব সুন্দর ফল, দুটো ফল সমুদ্রের জলে ভেসে আসছে। সেইটা পেয়ে ও একটা ফল খেয়েছে। মানে একটা মুখ, দুটো মুখের মধ্যে, বললাম যে পাখিটার দুটো মুখ ছিল, তো একটা মুখ সেই ফলটা, একটা দুটো ফলের মধ্যে একটা ফল খেয়েছে। খেয়ে বলছে যে বাবা, এ তো কি ভালো ফলটা, যেমন রসালো তেমনি মিষ্টি, এ তো মানে একেবারে অমৃত ফল, এরকম ফল আমি কোনোদিন খাইনি। তখন ওই দ্বিতীয় যে আর একটা মুখ আছে, সে তখন সেটা শুনে বলছে যে তাই, ফলটা এত ভালো খেতে, ওই দাও আমাকে তাহলে আর একটা ফল দাও, আমি ওটা খাই। তখন এই প্রথম মুখটা বলছে যে না না, ওটা আমি বউয়ের জন্য রেখে দিয়েছি, বউকে বাড়ি গিয়ে দেবো। তা দ্বিতীয় মুখ বলছে কেন, বউকে দেবে কেন, ওটা আমাকে দাও, আমিও তো কোনোদিন অমৃত ফল খাইনি, আমাকে দাও আমি খাবো। প্রথম মুখ বলছে দেখো, আমার খাওয়া তোমার খাওয়া তো একই, আমরা দুজনে তো একই, শুধু শুধু মানে দুজনেই মানে একজনই ওই দুটো ফল খেয়ে কি হবে, তার থেকে বউকেই বরঞ্চ দিই। তো আর দ্বিতীয় মুখ কিছু বললো না, কিন্তু দ্বিতীয় মুখ প্রথম মুখের ওপর খুব মনে মনে অসন্তুষ্ট হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, ওকে আমি একদিনের সাজা দেব। এর কিছুদিন পরে আবার ওই রকম সমুদ্রের ধারে যখন পাখিটা ঘুরে বেড়াচ্ছে, এমন সময় ওই দ্বিতীয় মুখটা দেখতে পেল যে সমুদ্রের জলে একটা বিষ ফল ভেসে আসছে। তখন সে বলল যে প্রথম মুখকে বলছে যে তুমি আমাকে সেদিন অমৃত ফল খেতে দাওনি না, আজকে আমি তার সাজা তোমাকে দেব, ওই বিষ ফলটা আমি আজকে খাবো। তাই সঙ্গে সঙ্গে প্রথম মুখ বলছে যে শোনো, এই কাজটা করতে যাও না, এটা করা মানে কিন্তু আমাদের মানে দুজনেরই বিপদ, মানে ওইটা খাওয়া মানে তো দুটো মুখ, তো একজনেরই দুটো মুখ, তো একটা মুখে খাওয়া মানেই তো সে মরে যাবে বিষ ফলটা খেলে। দ্বিতীয় মুখ কোনোভাবেই তার কথা শুনলো না, সে একদম রাগের চোটে, মানে একদম রাগে অগ্নিশর্মা হয়ে সে ওই বিষ ফলটা খেয়ে নিল। বিষ ফল খাওয়া মাত্রই তার মৃত্যু হলো, এবং তাদের দুই মুখের ঝগড়া সারা জীবনের জন্য ঘুচে গেল। এই গল্পটা বলে এবার তৃতীয় বন্ধু তখন সেই চক্রধারী বন্ধুকে বলল যে যাক, কি আর বলবো, তুমি তো সেই ওই ভারণ্ড পাখির মতো ওই নির্বুদ্ধিতার কাজই করেছো, তা তোমার জন্য আর একজন নির্বোধের জন্য কতই বা আর শোক করা যায়, কাজেই আমার আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, তুমি দাঁড়িয়ে থাকো, আমি এবার যাই। বলে চলে যেতে যাচ্ছে, তখন চক্রধারী সেই বন্ধু তখন বলছে যে আহ ঠিক আছে, সে তুমি তো যাবেই, আমি তো জানতামই এক সময় না এক সময় তুমি তো চলে যাবেই, কতক্ষণই বা দাঁড়াবে, ঠিক আছে তুমি যাও, তবে একলা যেও না, জানো তো লোকে বলে যে একা একা মিষ্টি খেতে নেই, যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন একা একা জেগে থাকতে নেই, আবার রাস্তায় চলার সময় পথে একা একা চলতে নেই, আর কোনো গুরুতর বিষয়ে চিন্তা করার সময় একা চিন্তা করতে নেই, এই সমস্ত কাজগুলো করার সময় একজন সঙ্গী নিতে হয়, সঙ্গীর সঙ্গে একটু পরামর্শ করতে হয়। তো আমিও সেই জন্য বলছি, তুমি একজন পুরো একদম একা না গিয়ে কোনো একজনকে সঙ্গী বেছে নিও। তো জানো তো সেই যে একটা সামান্য একটা কাঁকড়াকে সঙ্গী হিসেবে নিয়ে গেছিল বলে একজনের কেমন প্রাণ বেঁচে গিয়েছিল। তো বন্ধুরা জিজ্ঞেস করলো, তাই কিরকম ঘটনাটা ঘটেছিল আমাকে বলো, কাঁকড়া কিরকম ভাবে প্রাণ বাঁচিয়েছিল। তখন এবার এই চক্রধারী বন্ধু তখন আর একটা গল্প বলছে, মানে তৃতীয় বন্ধুকে গল্পটা বলছে আর কি, যে ছেলে বিদেশে যাবে, তো তার মা বলেছে যে বাবা, আমি চাই তোমার মঙ্গল হোক কল্যাণ হোক, তবে বিদেশে তো একা যেতে নেই, তুমি একটা কাউকে সঙ্গী নিয়ে যাও। তা সঙ্গী আর এমনি সঙ্গী কোথায় পাবে, এই আমি একটা কাঁকড়া ধরে এনেছি, তুমি এই কাঁকড়াকে তোমার সঙ্গে করে নিয়ে যাও।
ছেলে বললো যে এই কাঁকড়া আমি নিয়ে গিয়ে কি করবো, ওকে আমার নিয়ে গিয়ে এবার লাভ কি, আর কোথায় বা নিয়ে যাব, কি করে নিয়ে যাব। তখন মা বললো যে তোমার পোটলার মধ্যে একটা কর্পূরের কৌটো আছে, সেই কর্পূরের কৌটোর মধ্যে ওকে ঢুকিয়ে নাও, কিন্তু তোমার সঙ্গে রাখো, একজন সঙ্গী থাকুক। ছেলে ঠিক আছে, মায়ের কথা মেনে নিল, মা বলেছে মেনে নিল। পরের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছেলে একদম রেডি তো ছিলই, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ও বেরিয়ে পড়লো বিদেশের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাচ্ছে, পথশ্রমে একটু ক্লান্ত হয়ে পড়েছে, আর রোদেরও ভালো তেজ আছে। বেশ খানিকক্ষণ চলার পরে ও খুব ক্লান্ত লাগছে, আর যেন মনে হচ্ছে খানিকক্ষণ মানে বিশ্রাম না নিলে আর আমি চলতে পারবো না। তো এইরকম একটা জায়গায় এসে দেখছে একটা বেশ বড় গাছ, ভালো ছায়া টায়া আছে, সেই ছায়া দেখে ও সেই ছায়ার তলায় বসে একটু জিরিয়ে নেবে বসেছে। বসে বসে ওর একদম মানে এত আরাম হয়েছে, ঠান্ডা ছায়া, এত আরাম হয়েছে, ক্লান্তিতে ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে ভালো। এবার ও ঘুমিয়ে পড়ার পরেই সেই বড় গাছ তো অনেক পুরনো গাছ, গাছের কোটর থেকে একটা বড় সাপ বেরিয়ে এসছে। সেই সাপটা বেরিয়ে দেখছে যে ছেলেটা ঘুমোচ্ছে, সে আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে, ওকে ছোবল মারবে। এগিয়ে আসছে, এগিয়ে আসতে আসতে ওই মোটলা থেকে কর্পূরের গন্ধটা ওর নাকে গেছে। সাপের আবার কর্পূরের প্রতি একটু দুর্বলতা আছে, সাপ কর্পূরের গন্ধ পছন্দ করে আর কি। তো ভাবছে কর্পূরের গন্ধটা কোথা থেকে আসছে। তো ওই পাশে যে বোঁচকাটা ছিল, যে পুঁটলিটা রাখা ছিল পাশে, ছেলেটার কাছে যেতেই বুঝতে পেরেছে যে ওই পুঁটলি থেকে কর্পূরের গন্ধ আসছে। তখন সেই পুঁটলিটা ঘাটাঘাটি করে সাপটা কর্পূরের কৌটোটা বার করে ফেলেছে, বার করে মাটিতে ঠুকছে। মানে ওর ইচ্ছাটা হচ্ছে যে কর্পূরের কৌটোটা খুলে একটু, ওখানে ভেতরে কর্পূর আছে, সেখান থেকে একটু কর্পূর নিয়ে ও খাবে আর কি। তো সমানে কৌটোটা ঠুকছে, ঠুকতে ঠুকতে কৌটোটা একসময় খুলে গেছে। খুলে যেতে তার ভেতরে তো ছিল কাঁকড়া, সেই কাঁকড়া বেরিয়ে তার দুটো দাঁড়া দিয়ে এমন ভাবে সাপের গলা টিপে ধরেছে যে ওখানেই সাপটা মরে গেছে। ছেলেটা কিন্তু এইসবের কিচ্ছু জানে না, ছেলেটা তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। খানিকক্ষণ পরে যখন ওর নিজে থেকেই যখন ঘুম ভেঙেছে, ও উঠে দেখছে যে বেলা পড়ে গেছে। ভাবছে এই রে, এত বেলা হয়ে গেল, আমি এত ঘুমিয়ে পড়লাম, এখন তো অনেকখানি যেতে হবে, যাক আর দেরি করবো না, উঠে পড়ি। উঠে যখন ও পোটলাটা নিতে যাচ্ছে, নিতে গিয়ে দেখছে যে ওই কর্পূরের খোলা কৌটো, মরা সাপ আর কাঁকড়া। দেখে ও বুঝতে পেরেছে যে পুরো ঘটনাটাই আন্দাজ করে নিয়েছে যে কি ঘটেছে। এবং সেই কাঁকড়াকে তো খুবই ধন্যবাদ দিল যে তুমি আমার সঙ্গে ছিলে, তাই জন্য আমি এই যাত্রা বেঁচে গেলাম। আর মনে মনে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালো, জানিয়ে আবার ওর গন্তব্যে চলে গেল। এই গল্প শুনে তারপরে শেষ পর্যন্ত সে, হ্যাঁ ওই চক্রধারী বন্ধু বলে, এই জন্যই বলছি যে একজন অন্তত সঙ্গী তুমি সঙ্গে নিয়ে যাও। বলার পরে এবার সেই চক্রধারী বন্ধুকে রেখে ওই তৃতীয় বন্ধু যে সোনা পেয়েছিল, সে আস্তে আস্তে তার বাড়ির পথে চলে গেল। এই গল্পের মাধ্যমেই পঞ্চতন্ত্রের পঞ্চম তন্ত্র অর্থাৎ অপরীক্ষিত কারক, সেই তন্ত্রেরও সমাপ্তি ঘটলো। তো মানে পঞ্চতন্ত্র সিরিজের গল্পগুলো সব বলা হয়ে গেল। এরপরে আর একটাই মাত্র পর্ব আমি করব এই সিরিজের, সেটাতে ওই 5টা তন্ত্র সম্পর্কে ছোট করে 2-4 কথা বলে দেবো আর কি। তো তারপরে পঞ্চতন্ত্র সিরিজ শেষ হয়ে যাবার পরে আবার আমরা নতুন কোনো সিরিজ নিয়ে ফিরে আসবো, সেটা আবার পরে চিন্তা ভাবনা করা যাবে। যাই হোক, আজকের এপিসোড এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।